আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন স্বর্ণের বাজার নিয়ে আমরা আলোচনা করব এবং স্বর্ণের বাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন বাংলাদেশ জুয়েলারি খাত নিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সভাপতি এনামুল হক দোলন। আমরা আমাদের দর্শকের সাথে আমাদের অতিথির সঙ্গে আলোচনার শুরুতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে চিত্র সেটা আপনাদের আরও একবার জানিয়ে দিব। দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, আমি একটু আগেই বলছিলাম যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের যে চিত্র আপনাদের জানিয়ে দিব। আমি শুরুতেই বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেন শুরু হয়েছিল, যদিও সূচকের কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন শুরু হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দিন যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র নেগেটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ সবগুলো সূচকের অবস্থান কিন্তু নেগেটিভই হচ্ছে। এবং আমরা যদি আপনাদের টপ ট্রেডের তালিকাটি আপনার বিরতির আগে জানিয়ে দিচ্ছিলাম, আপনারা শুনছিলেন, দেখছিলেন, এবং আরও একবার যদি সেটি আপনাদের একবার দেখিয়ে দেই, এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় তখনও দেখছিলেন যে আপনারা যে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকায় লাভেলের অবস্থান ছিল এই মুহূর্তে 8,45,00,000 টাকার মতো লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। প্রিয়গতি লাইফ 6,88,00,000 টাকা লেনদেন করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সিমটেক্স রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে 6,41,00,000 টাকার মতো লেনদেন করেছে এবং এই মুহূর্তে লেনদেন হচ্ছে 29 টাকা 70 পয়সায়, গত কার্যদিবসের তুলনায় 3 টাকা 20 পয়সা দর হারিয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে চতুর্থ অবস্থানে, যেখানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে। তো আনোয়ার গ্যালভানাইজিং এই মুহূর্তে দেখা যাচ্ছে 5,16,00,000 টাকার মতো লেনদেন করেছে, 79 টাকা 70 পয়সায় ট্রেড হচ্ছে প্রতিটি শেয়ারের এবং 1 টাকা 90 পয়সা দর বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে গত কার্যদিবসের থেকে 2.44% দর বেড়েছে এবং সামিট অ্যালায়েন্স পোর্ট এই প্রতিষ্ঠানটি 44 টাকায় ট্রেড হচ্ছে, যেখানে দর হারিয়েছে 60 পয়সার মতো এবং গত কার্যদিবসের তুলনায় 1 টাকা 35 পয়সা 1.35% দর হারিয়েছে এবং 5,87,00,000 টাকার মতো লেনদেন করেছে। দর্শক, আমরা এখন যাব বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং এনামুল হক খানের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হব। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। জি, ইতিমধ্যে সোনার দাম আসলে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং বাংলাদেশের বাজারেও যদি আমি আজকের 22 ক্যারেটের কথা বলি, সেটা 2,08,000 টাকার বেশি ছাড়িয়েছে। তা আসলে কোথায় গিয়ে ঠেকবে এই যে স্বর্ণের দাম? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে স্বর্ণের দাম কমানো বা বাড়ানো এখানে আমাদের কোনো হাত নাই, এটা আন্তর্জাতিক বাজার থেকে এটা নিয়ন্ত্রণ হয়। যেমন সারা বিশ্বে একই দামে এটা বেচা কিনে হয় এবং আমরা যে সমস্ত স্বর্ণ ব্যবহার করি, যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করি সেটার পরিমাণ খুবই নগণ্য, এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না। আর এখানে দুই ধরনের ট্রেডিং হয়, একটা পেপার ট্রেডিং মানে কাগজে কলমে বেচা কিনে হয়, আপনি যেটা দেখবেন না, আর একটা ফিজিক্যাল ট্রেডিং যেটা আপনি শোরুমে গেলে স্বর্ণ দেখতে পারবেন, দেখা যাচ্ছে। কাজে আমাদের দেশে আপনার ওই ফিজিক্যাল ট্রেডিংটা বেশি হয়, কিন্তু আমাদের দেশে বেচা কিনের কারণে কোনো ধরনের ভূমিকা আন্তর্জাতিক বাজারে আমাদের রাখার মতো সেরকম সক্ষমতা এখনো আমরা অর্জন করতে পারিনি। আর স্বর্ণের বাজারটা কোথায় গিয়ে ঠেকবে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের কাছে নাই এবং এটা বাড়বে এতটুকু আমরা বলতে পারি যে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আপনি দেখতে পাবেন যে স্বর্ণের বাজার যদি আপনার ধরেন 2% কমে তাহলে 5% বেড়ে যায়, অর্থাৎ সে তার আপন গতিতে বেড়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হলো গিয়ে আমাদের স্বর্ণের বাজার বাড়ুক সেখানে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সেভাবে যদি আমাদের সক্ষমতা বাড়তো, ক্রয় ক্ষমতা বাড়তো, অর্থাৎ আমাদের কাস্টমার যারা তাদের যদি ক্রয় ক্ষমতা বাড়তো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে যে হারে স্বর্ণের বাজার বেড়ে যাচ্ছে সেইভাবে কিন্তু আমাদের ওই ক্রয় ক্ষমতা কিন্তু বাড়ছে না, যার কারণে আমরা ক্রেতা হারাচ্ছি এবং বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মার্কেটগুলোতে বা শোরুমগুলিতে, সুন্দর সুন্দর শোরুমগুলিতে প্রায় ক্রেতা শূন্য। বাংলাদেশের স্বর্ণের চাহিদা কত বাৎসরিক? এটার যেহেতু ডিলারের মাধ্যমে আমাদের স্বর্ণ আমদানি খুবই জটিল এবং এই জটিলতার কারণে যেহেতু আমাদের একমাত্র ব্যাগেজ রুলে যে স্বর্ণ আমদানি হয় সেই আমদানির উপর আমাদের নির্ভর করতে হয়,
সেই কারণে সরকারি বা বেসরকারি পর্যায়ে এটার কোনো জরিপ নাই। এটা অনুমান নির্ভর। কেউ বলে 20 টন, কেউ বলে 15 টন। সত্যিকার অর্থে এখানে কোনো জরিপ নাই। তো আমরা বিশ্বাস করি খুব অচিরেই আমরা ডিলারের মাধ্যমে আমদানি সহজতর করতে পারবো এবং আমদানিকৃত স্বর্ণ এই দেশের ব্যবসায়ীদের মধ্যে খুবই আপনার যেন জনপ্রিয় হয়, মানুষজনের কিন্তু উৎসাহ, এটা সে খুব অচিরেই আমরা দেখতে পারবো এবং আশা করি আগামী বছর নাগাদ আমরা একটা প্রকৃত চিত্র এই দেশের স্বর্ণের চাহিদা সেটা একটা প্রকৃত চিত্র আপনাদেরকে দিতে পারবো। এখন যদি আমরা আপনাদেরকে কোনো চিত্রের কথা বলি, সেটা সম্পূর্ণ অনুমান নির্ভর হবে, যেটা দর্শকদের কাছে ভুল মেসেজ যাবে, যেটা বলা ঠিক হবে না আমার ধারণা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে স্বর্ণ আমদানিটা আসলে বেশ জটিল একটা প্রসেস, কিন্তু আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠানকে যে স্বর্ণ আমদানির জন্য একটা লাইসেন্স দেয়া হয়েছিল, তো তাদের আসলে করণীয় কি, বা তারা তাদের দায়িত্ব থেকে হচ্ছে কি করছেন? এক নাম্বার বিষয় হলো যে যারা লাইসেন্স পেয়েছে তাদের অধিকাংশই কোনোদিন স্বর্ণের ব্যবসার সাথে জড়িত না। এই স্বর্ণের ব্যবসাটা কিন্তু মানে আনুষঙ্গিক ব্যবসার মতো না, যেমন কাপড় আমদানি বা গার্মেন্টস বা চাল ডাল বা আমাদের নিত্য নৈমিত্তিক পণ্য যেটা আমরা আমদানি করি, সেটার সাথে কিন্তু স্বর্ণ আমদানি কিন্তু এক বিষয় না। এটা খুব একটা জটিল প্রক্রিয়া। যাদেরকে এই স্বর্ণ আমদানির লাইসেন্স দিয়েছে বা যারা পেয়েছে, তারা কিন্তু স্বর্ণের অধিকাংশই, ম্যাক্সিমাম, হাতে গোনা 1-2 জন বাদে কেউই স্বর্ণের ব্যবসার সাথে জড়িত না। তারা যে সরকারের সাথে বার্গেনিং করে তারা যে স্বর্ণ আমদানিটাকে সহজ করার জন্য যে একটা পদ্ধতি গ্রহণ করবে বা উদ্যোগ গ্রহণ করবে, সেই ধরনের কোনো লোক বা সেই ধরনের কোনো আমদানিকারক আমাদের চোখে পড়ে না। 19 জনকে দিয়েছিল স্বর্ণ আমদানি করার জন্য, 19 জনের মধ্যে 2-3 জন বাদে আপনার কেউই কোনোদিন কোনো স্বর্ণ আমদানি করে নাই। যে 2-3 জন আমদানিকারক স্বর্ণ আমদানি করেছে জটিলতার কারণে, এবং যখন আমদানি করে এই দেশে স্বর্ণ আনা হয়, সেটার যে দাম পড়ে, সেই দাম আমাদের এই প্যাকেজ রোলের মাধ্যমে যে স্বর্ণ আসে বা আমাদের খোলা বাজারে রিসাইকেলের মাধ্যমে আমাদের যে স্বর্ণ পাওয়া যায়, অর্থাৎ পুরাতন স্বর্ণ রিসাইকেল করে যে স্বর্ণ পাওয়া যায়, এটার থেকে দাম হলো গিয়ে 2 থেকে 4,000 টাকা ডিফারেন্স। অর্থাৎ আমাদের দেশি বাজার থেকে যদি আমরা স্বর্ণ ক্রয় করি আর আমরা যদি আমদানিকারকের থেকে স্বর্ণ ক্রয় করি, তার মিনিমাম আপনার 2,000 ঊর্ধ্বে 4,000 টাকা আপনার বেশি দিয়ে কিনতে হবে। আমি আপনার এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করছি যে আপনি বারবারই যে কথাটা হচ্ছে মেনশন করছিলেন যে স্বর্ণ আমদানি আসলে জটিল একটা প্রসেস। তো জটিল প্রসেস এবং আমাদের দেশে এই যে আমরা স্বর্ণ যেটা দেখছি, এই স্বর্ণগুলো আসলে তাহলে কিভাবে আনা হয়? সেটা কি তাহলে লাগেজ পদ্ধতি বা অন্য কোনো বাচ্চা চালানের মাধ্যমে কি আনা হয় কিনা? আমাদের দেশে প্রতিদিন জটিল প্রক্রিয়াটা আমি একটু ব্যাখ্যা করি আগে। জটিল প্রক্রিয়া হলো গিয়ে ধরেন এটা প্রতি ঘন্টায় ঘন্টায় স্বর্ণের দাম উঠছে এবং নামছে। স্বর্ণটাকে যখন আপনি আমদানি করবেন তখন দাম ফিক্স না করে এটাকে আমদানি করতে হয়। আমাদের এখানে যে আমদানিকারকরা আছে, এটা কিভাবে আমদানি করতে হবে আন্তর্জাতিক বাজার থেকে দাম ফিক্স না করে যে আমদানি করতে হবে সেই জিনিসটা বুঝে না। এবং যখন আপনি একজন ক্রেতার কাছে এই আমদানিকৃত স্বর্ণ বিক্রি করবেন, সেটা বিক্রির সময় সেই স্বর্ণটাকে সেই আন্তর্জাতিক বাজার থেকে আপনার ফিক্স করতে হয়। এই ধরনের বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই ধাপগুলি অতিক্রম করতে হয়। প্লাস স্বর্ণ আমদানি করতে গেলে আপনার বিভিন্ন ধরনের ট্যাক্স, এআইটি, ভ্যাট, প্লাস সাথে আপনার দিতে হয় আমদানির চার্জ, তারপর ইন্স্যুরেন্সের চার্জ, ব্যাংকের কমিশন মিলিয়ে এটা একটা বিশাল আকার ধারণ করে। এগুলোকে কমাতে হবে। এবং স্বর্ণ আন্তর্জাতিক বাজারে যেভাবে স্বর্ণ আমদানি রপ্তানি হয়, যেমন দুবাই বা মিডল ইস্টের কথাই চিন্তা করি, যারা এই বিষয়টা নিয়ে বেশি ডিল করে, তাদেরকে যদি আমরা ফলো করি, খুব সহজ পদ্ধতিতে এই দেশে স্বর্ণ আসবে এবং স্বর্ণ যে একটা স্মাগলিং আইটেম। তবে আপনি বারবার বলছিলেন যে আসলে ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে। অবশ্যই যদি হচ্ছে স্বর্ণ আমদানি করেন আপনার ভ্যাট ট্যাক্সের ব্যাপারগুলো থাকবে, কিন্তু অভিযোগ আছে যে এই বেশিরভাগ স্বর্ণই চোরাচালান বা হচ্ছে লাগেজ পদ্ধতির মাধ্যমে আসে। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখেন, লাগেজ চোরাচালানটা সম্পূর্ণভাবে অবৈধ, এবং যারা চোরা কারবারি তারা কিন্তু কোনদিন স্বর্ণের ব্যবসায় আসবে না। কারণ চোরা কারবারিটা হলো গিয়ে, বারবার বলেছি, এটা একটা অন্ধকার জগৎ। অন্ধকার জগতের মানুষ আলোর জগতে আসবে না। অর্থাৎ আলোর জগৎ হলো গিয়ে যারা এখানে শোরুম করে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমরা লাইসেন্স নিয়ে যারা আমরা ব্যবসা করছি, সেটা হলো গিয়ে আলোর জগৎ। অন্ধকার এবং আলো কোনোদিন একসাথে থাকতে পারে না। সেখানে তো আসলে ট্যাক্সের বিষয়গুলো থাকে না তাহলে। রাইট, ট্যাক্সের বিষয়গুলি থাকে না। ট্যাক্সের বিষয় অবশ্যই থাকে। আমরা যে স্বর্ণ বিক্রি করি সেখানে ভ্যাট দিচ্ছি আমরা প্রতিনিয়ত, এবং গভর্নমেন্টকে বছর শেষে আমরা ট্যাক্স দিচ্ছি। কিন্তু প্যাকেজ রুল হলো গিয়ে আমাদের একমাত্র স্বর্ণ আমদানির এখন উৎস। প্যাকেজ রুলটা হলো গিয়ে সম্পূর্ণ বৈধভাবে একজন নাগরিক, বাংলাদেশী নাগরিক প্রতিবার বাংলাদেশে আসলে আগের বাজেটে যতবার আসতো ততবার 100 গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারতো বিনা ট্যাক্সে।
বৈধভাবে এই স্বর্ণটাই কোনো না কোনো ভাবে আপনার বাজারে আসতো, সেই স্বর্ণটাকে রিসাইকেল করে আমরা যে স্বর্ণটা পেতাম এটা মোর দ্যান এনাফ। আমাদের দেশে যে চাহিদা আছে সেই চাহিদা আমাদের মোটামুটি আমাদের ফিল আপ হয়ে যায় ব্যাগেজ রোলের এই স্বর্ণটা দিয়ে। কিন্তু এখন ব্যাগেজ রোলটাকে কঠিন করে ফেলার কারণে, অর্থাৎ কঠিন বলতে আগে যেমন বছরে একবার আমদানি করতে, বছরে একাধিকবার আমদানি করতে পারতো, ব্যাগেজ রোলে আনতে পারতো, এখন স্বর্ণের বাজার নিয়ে বছরে একবার আনতে পারবেন। এটার জন্য আমরা এই স্বর্ণের বাজার নিয়ে আরো আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে স্বর্ণের বাজার পরিস্থিতি ও বাংলাদেশের জুয়েলারি খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সভাপতি এনামুল হক খান তোলনের সঙ্গে। আমরা আবারও ফিরছি তার সঙ্গে আলোচনায়। জি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আপনি যেমনটা বলছিলেন যে আসলে আমরা সেই ব্যাপারটা বাদিয়ে দিলাম যেগুলো হচ্ছে চোরাচালান বলেন বা অবৈধ উপায়ে যে স্বর্ণগুলো আসে সেগুলো আমরা বাদিয়ে দিলাম। আমরা আমদানির স্বর্ণগুলো নিয়ে কথা বলছি এবং সেই জায়গায় আন্তর্জাতিক বাজারে যখন স্বর্ণের দামটা বাড়বে তখন অবশ্যই লোকাল বাজারে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়বে। কিন্তু যখন আমরা সেই সমন্বয় প্রশ্নটা যখন আসে তখন কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে একটা বড় পার্থক্য থাকে। আমি যদি একটু পার্থক্যটা বলি, এটা 16 থেকে 17 হাজার টাকার একটা পার্থক্য থাকে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে 24 ক্যারেট হিসেব করলে এই মুহূর্তে বাংলাদেশের দাম হওয়া উচিত পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করে, আন্তর্জাতিক বাজারের সাথে কম্পেয়ার করে সেটা 1,80,000 টাকা হওয়ার কথা। তো সেই জায়গায় 2,08,000 টাকা, এটা হিউজ পরিমাণ একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কেন? গ্যাপটা আসলে আমাদের বুঝার ভুল, আমাদের এটা বুঝার ভুল। আসলে কিন্তু এটা গ্যাপ না। যেমন আমাদের দেশে যে স্বর্ণের দর আমরা নির্ধারণ করি সেখানে 8%-এর মতো, 8 থেকে 9%-এর মতো প্রফিট রেখে আমরা সেই স্বর্ণের দরটা আমরা নির্ধারণ করি। আর আপনি পার্শ্ববর্তী দেশের থেকে স্বর্ণ এবং আমাদের দেশের থেকে স্বর্ণ কিনলে আপনার মনে হচ্ছে আপনার 17 থেকে 18,000 টাকা ডিফারেন্স, যেটা আপনি বললেন। বিষয়টা তা না। আপনার আমাদের দেশে যে স্বর্ণ আপনার বিক্রি হচ্ছে সেখানে কিন্তু আপনি মজুরি কত পার্সেন্ট হিসাব করেন। আমাদের এই দেশে একটা স্বর্ণ যদি হ্যান্ডমেড স্বর্ণ তৈরি করতে আপনার মজুরি লাগে আপনার 12 to 15%। আপনার এই মজুরি কিন্তু আপনি দেন না। 12 to 15% মজুরি যদি আপনি যদি দেন তাহলে এক ভরিতে স্বর্ণ যদি আপনি ক্রয় করেন তাহলে 30,000 টাকা মজুরি দিতে হয়। আপনি খবর নিয়ে দেখেন যে জীবনে আপনি কোনোদিন কোনো দেশে, আমাদের দেশ থেকে 30,000 টাকা এক ভরি স্বর্ণ ক্রয় করতে গিয়ে মজুরি দিয়েছেন কিনা? তার মানে কি আমরা কি মজুরি ছাড়া বিক্রি করি না? কেন তারা কেন মজুরি রাখে না? তাহলে তারা মজুরি রাখে না কেন? আমি একটু বুঝাচ্ছি। যেহেতু আমাদের দেশের কাস্টমাররা আমরা মজুরি দিতে অভ্যস্ত না, এটা বহু বছর যাবত হয়ে আসছে। হঠাৎ করে স্বর্ণের দাম বাড়ার সাথে সাথে মজুরিটাও অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে। মজুরি বাড়ার কারণ হলো কি, আমরা যখন একটা অলংকার তৈরি করি তখন অনেক গোল্ড ওয়েস্টেজ হয়, সেই গোল্ডটাকে আর রিকভার করা যায় না, সেটা এই মজুরির মধ্যেই আসে। এই মজুরির মধ্যে আসতে দেখা যাচ্ছে যে আপনার আমাদের দেশে হ্যান্ডমেড স্বর্ণ আপনার যেটাকে আপনার 10 to 12% আপনার মজুরি লাগে। আচ্ছা, আমাদের দেশের মানুষ মজুরি যেহেতু দেয় না, আমাদের জুয়েলারি সমিতি আমরা কি করি, এই মজুরিটা আপনার কাস্টমারদের কাছ থেকে সরাসরি না নিয়ে আমরা গোল্ড রেটের সাথে আমরা অ্যাড করে দিই। কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান, আপনি যদি কোনোদিন যাওয়ার যদি সুযোগ হয়, আপনি যদি কোনোদিন যদি স্বর্ণের বাজারে যাওয়ার সুযোগ হয়, আপনি অবশ্যই যাচাই করে দেখবেন যে তারা 15%, 20%, 25% পর্যন্ত তারা মজুরি নেয় প্রকার ভেদে, ডিজাইন ভেদে। কিন্তু যেটা আমাদের দেশের কাস্টমাররা কল্পনাই করতে পারে না। আপনি যদি সেই মজুরি যদি আপনি কম্পেয়ার করেন এবং মজুরি পেমেন্ট করে যদি স্বর্ণের দামটা অ্যাড করেন তাহলে দেখবেন আমি কি বোঝাতে যাচ্ছি। বাংলাদেশের এক ভরি স্বর্ণ কিনবেন এবং আপনি পার্শ্ববর্তী দেশের থেকে এক ভরি স্বর্ণ কিনবেন মজুরি সহ, আপনি তখন কম্পেয়ার করে দেখেন সর্বোচ্চ 1 থেকে 1,500 বাংলাদেশি টাকা, রুপিতে না। আচ্ছা, আমি আপনার এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করছি। আপনি বোধহয় আমার প্রশ্ন থেকে একটু সরে যাচ্ছেন। আমি আসলে সঠিক উত্তরটা পাচ্ছি না। আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে 22 ক্যারেটের সাথে আমি কম্পেয়ার করছি না। আমরা তো 22 ক্যারেটের দামটা বললাম 2,08,000 টাকা, সেখানে আমি 24 ক্যারেট মানে কাঁচা সোনা নিয়ে যে হচ্ছে কম্পেয়ার, সেখানেও একটা হিউজ পরিমাণ গ্যাপ, সেটাও হওয়ার কথা 1,80,000 টাকার মতো। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলছেন যে মজুরির বিষয়টা যেটা বললেন যে ওনারা আসলে মজুরি নেন না, বা আমাদের দেশে সেই মজুরি ছাড়া আপনারা কেন দেবেন? অবশ্যই দেবেন না। ঠিক আছে, তাহলে সেই তারপরে মজুরি নেয় না, সেক্ষেত্রে তো দামটা আরো কম হওয়া উচিত। না, আমাদের মজুরি নেই না তা না, আমরা মজুরিটা গোল্ড প্রাইসের সাথে অ্যাড করি। 22 ক্যারেট 21 ক্যারেট গোল্ডের যে রেট আমরা দেই, আপনি যেটা একটু আগে বললেন যে আজকের বাজার 22 ক্যারেট, আমি ঠিক খেয়াল নাই, আমার মনে নাই,
ওই 22 ক্যারেটের যে গোল্ডের রেট দেখছেন এটার সাথে কিন্তু মজুরি 75% মজুরি অ্যাড করা আছে। 75% মজুরি অ্যাড করা আছে, প্লাস আপনারা ভ্যাট দেন না। আমাদের এই দেশের মানুষ ভ্যাট দিতে অভ্যস্ত না, কিন্তু আমরা আমাদের কাছ থেকে আমরা ভ্যাট দিই। সমস্ত কিছু যদি আপনি কম্পেয়ার করেন ভ্যাট এবং মজুরি, এই কারণে আপনি সাময়িকভাবে আপনাকে আমাদের 22 ক্যারেট গোল্ড বা 21 ক্যারেট গোল্ডের রেট আপনার কাছে বেশি মনে হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে আপনি 1 ভরি স্বর্ণ ক্রয় করেন, ওদেরকে যখন আপনি ভ্যাট দিবেন বা মজুরি দিবেন বা ওয়েস্টেজ দিবেন, আপনি বিলিয়ে দেখবেন যে আমাদের দেশের স্বর্ণ মানে অলংকার যেটা, ওদের দেশের অলংকার প্রায় কাছাকাছি। বাট পিওর গোল্ড যেটা আপনি বললেন কাঁচা স্বর্ণ 24 ক্যারেট, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশের থেকে আমাদের দেশের রেট ঠিক আছে। আপনার প্রশ্নে আসলে আমরা স্যাটিসফাইড হলেও আমাদের যারা দর্শক আছেন তারা আসলে কতটা স্যাটিসফাইড হবেন এটা একটা বিষয়। আমি দুটি ভিন্ন বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী যদি ফেডারেল রিজার্ভ বড় ধরনের মূল্যস্ফীতি বা ডলার দুর্বলতা হয়, সেক্ষেত্রে 2026 সাল নাগাদ $5,000 পর্যন্ত যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাংকগুলো হচ্ছে এই মুহূর্তে স্বর্ণের মজুত করছেন, এটা আসলে কতটা ঝুঁকিমুক্ত, বিনিয়োগটা কতটা ঝুঁকিমুক্ত আপনার মনে হচ্ছে? খুব শর্টলি আমি জানতে চাইবো। মাঝে মধ্যে আপনি শেয়ার বাজারে যদি যান দেখবেন যে জিরো হয়ে যায়, শেয়ারের রেট আপনি জিরো হয়ে যায়, কিন্তু স্বর্ণ এমন একটা পণ্য, সেই স্বর্ণের মানে ভ্যালুটা কোনোদিন জিরো হয় না। হয়তো 10% কমতে পারে, ম্যাক্সিমাম 10% বা 12% কমতে পারে, এর বেশি না। এটা সহ্য করার ক্ষমতা হয়তো অনেকেরই আছে, কিন্তু যখন আপনি তেলে ইনভেস্ট করবেন, বা আগে কিন্তু তেলের সাথে গোল্ডের একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা কিন্তু এখন কিন্তু নাই। কোন এক সময় দেখা যাচ্ছে যে ডলারের সাথে সে রিলেশন মেইনটেইন করে গোল্ড, আবার কোন সময় দেখা যাচ্ছে যে আপনার তেলের সাথে মেইনটেইন করে। কখন কি মেইনটেইন করবে এটা বৈশ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে, কখন কার সাথে সে এই গোল্ড তার রিলেশন মেইনটেইন করবে। কিন্তু বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা যে পূর্বাভাসগুলি দিচ্ছে, পূর্বাভাসগুলিকে আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু এটা আবার আমি মেনেও নিতে পারছি না। কারণ আপনি যদি একটা জিনিস, যদি আমি আগেও বলেছি এখনো বলেছি, এই স্বর্ণ বৃদ্ধি কি হবে বা আগামী দিনে বা আগামী 5 বছর পরে স্বর্ণের বাজার কি হবে, এটার কোনো ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ বের হয়নি বা দিতে পারবে না। তবে আমরা অনুমান করতে পারি, যার জ্ঞান যত বেশি, যার গভীরতা বেশি, তার আপনার এই অনুমান শক্তি তত বেশি এবং তার অনুমানটা তত সঠিক হয়। আমরা শুধুমাত্র অনুমান করতে পারি। এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যে অনুমানটা করেছে যে 5,000 টাকা ভরি হবে, মনে হচ্ছে যে এই বিষয়টা আপনার সঠিক না। এটা প্রতি আউন্সের কথা বলা হচ্ছে, প্রতি আউন্স $5,000 কথা বলা হয়েছে। আমি এটাই বলছি আপনাকে, আমি এটাই বলছি, কিন্তু এটা অমূলক মনে হলেও একেবারে অসত্য না। তবে বর্তমানে যে স্বর্ণের বাজার, এটা বাড়ার কারণ হলো কি একমাত্র পেপার ট্রেডিং, অর্থাৎ বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক এবং বড় বড় আন্তর্জাতিক সংস্থা যে গোল্ডগুলো আপনাকে রিজার্ভ করতেছে, এদের কারণে আপনার আজকের এই গোল্ডের এই বেহাল অবস্থা। কিন্তু এটা কতদিন মেইনটেইন করবে তারা? আন্তর্জাতিক ব্যাংক যেগুলো আছে বা সেন্ট্রাল ব্যাংক যারা আছে, তারা যদি কোনো কারণে যদি তাদের পলিসি যদি চেঞ্জ করে আগামী বছর বা আগামী কালকে, তাহলে কিন্তু গোল্ডের ভিন্ন চিত্র আপনি দেখবেন। আমি খুব ছোট্ট করে জানতে চাইবো যে রূপার দামও যেখানে বাড়ছে, স্বর্ণের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে কি তাহলে স্বর্ণের জায়গাটা রূপা দখল করে নেবে? না, স্বর্ণ যে জিনিস, স্বর্ণের বিকল্প কোনো ধাতু পৃথিবীতে আসে নাই। এই স্বর্ণটা কিন্তু হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিল্প, এবং এই ধাতুটা আপনি হাজার হাজার বছর যাবত মানুষ সংরক্ষণ করে। এটা একটা মহামূল্যবান বস্তু, এবং অনেকে ভাবে যে স্বর্ণের বাজার মানুষ কেনা বন্ধ করে দেবে, আসলে কেনা বন্ধ করবে না। কারণ এটা একটা মহামূল্যবান বস্তু, যতদিন পর্যন্ত এই স্বর্ণ তার মহামূল্যবান বৈশিষ্ট্য বজায় রাখবে, ততদিন পর্যন্ত এই আপনাকে অনেক ধন্যবাদ। স্বর্ণ হোক নিরাপদ বিনিয়োগ। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে আপনাদের দর্শকদেরকে অনেক। দর্শক, এতক্ষণ স্বর্ণের বাজার পরিস্থিতি ও বাংলাদেশের জুয়েলারি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।